স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। দেশে করোনায় আরও ২৪৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৫,৯৮৯ জন, শনাক্তের হার ২৯.৯১। অক্সফোর্ডের টিকায় ৯৮% অ্যান্টিবডি, টিকার আওতায় আসছে অন্তঃসত্ত্বা এবং শিশুকে দুধ খাওয়ানো মায়েরাও। রাজধানীতে একদিনের রেকর্ড ২৭৯ ডেঙ্গু রোগী শনাক্ত, এডিসের লার্ভা পাওয়ায় ২ সিটিতে ৮.৫ লাখ টাকা জরিমানা। মাদকের মামলায় মডেল পিয়াসা এবং মৌ ৩ দিনের রিমান্ডে, প্রতারণার মামলায় ডাক্তার ঈশিতার ৬ দিনের রিমান্ড মঞ্জুর। রোহিঙ্গাদের নাগরিক সুবিধা দেবে না বাংলাদেশ, বিশ্বব্যাংক চাপ দিলেও কোনো আপোষ নয়, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ২১,০০০। গত কয়েকদিনের তুলনায় বেড়েছে একদিনের মৃত্যু ও নতুন রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানায় করোনায় প্রাণ হারিয়েছেন আরও ২৪৬ জন, নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫,৯৮৯ জন। করোনায় এখনো লকডাউনের সুফল মেলেনি, মৃত্যু প্রতিদিন ২০০-র ওপরে। সোমবার আরও ২৪৬ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে পুরুষ ১৩৭ ও নারী ১০৯ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৭৬ এবং চট্টগ্রামে ৬৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ২১,১৬২ জনের। ৬৯৭টি ল্যাবে ২৪ ঘন্টায় ৫৩,৪৬২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৫,৯৮৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.৯১%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২,৮০,৩১৭ জনে। চিকিৎসকদের ধারণা, করোনা নিয়ন্ত্রণে লকডাউনের সুফল মিলবে শীঘ্রই। লকডাউনের তো অবশ্যই সফলতা আছে, আপনারা জানেন, কিন্তু এটা একটু দেরিতে পাওয়া যায়। ১৪ থেকে ১৫ দিন পরে হয়তোবা সেটার ইফেক্টটা পাওয়া যায়। কারণ লকডাউন করলে মানুষ অনেকটা শিখে যে আসলে স্বাস্থ্যবিধি মানতে হবে। কারণ অনেকটা মানুষ তখন লকডাউন না থাকলে মানুষ ভুলে যায় যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখনো দেখেন যারা ভ্যাকসিনটা নিতে আসছে সেন্টারগুলোতে, আপনারা জানেন যে মানুষের দীর্ঘ লাইন, এবং সেখানেও কিন্তু সহজে স্বাস্থ্যবিধি মানতে যাচ্ছে না, তারা অস্থিরতা করে। এদিকে করোনায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ১৫,৪৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১,০৮,৭৪৮ জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ২ ডোজ টিকা সম্পন্নকারীদের ৯৮% শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। কোভিডে আক্রান্তদের মধ্যে অ্যান্টিবডি তৈরির হার তুলনামূলক অনেক বেশি। করোনার টিকা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলের হেমাটোলজি বিভাগের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ২০৯ জন টিকা গ্রহীতার উপর এই গবেষণা পরিচালিত হয়েছে। এর মধ্যে ৩১% করোনা হয়েছিল। মানবদেহে টিকা দেওয়ার পর কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে এ নিয়ে গবেষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগ। গবেষণায় অংশ নেয়াদের ৩/৪ পুরুষ এবং ৫০% স্বাস্থ্যসেবার সাথে জড়িত। এই অ্যান্টি ভ্যাকসিন ক্যাম্পেইন যারা করেছিল তারাও আলটিমেটলি এখন স্বীকার করে যে ভ্যাকসিনের কোনো অল্টারনেটিভ নাই। যেখানেই ভ্যাকসিন নিয়েছে 80%, সেখানে সংক্রমণের হার অনেক কমে গেছে। ২০২১ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত পরিচালিত গবেষণায় ৪২% মানুষের দেহে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়। আর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি সহ অন্যান্য রোগে আক্রান্তদের মাঝেও আশানুরূপ অ্যান্টিবডির উপস্থিতি পেয়েছেন গবেষকরা। তাহলে কোমরবিডিটি বিবেচনায় অ্যান্টিবডি ফর্মেশন খুব একটা ফারাক নাই। অর্থাৎ কোমরবিডিটি যাদের ছিল তাদের ক্ষেত্রে যেভাবে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং কোমরবিডিটি যাদের নাই তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি প্রায় কাছাকাছি সমপরিমাণ তৈরি হয়েছে এবং উপস্থিতি আমরা অ্যান্টিবডি পেয়েছি। ফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয় ভবিষ্যতে ফাইজার, মডার্না সহ অন্যান্য টিকা নেয়াদের নিয়েও গবেষণা করবে বিএসএমএমইউ, যেখানে কমপক্ষে ১,০০০ মানুষকে রাখা হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
2 মাস অপেক্ষার পর দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনার এই টিকা নিতে ভিড় করেন অনেকেই। মডার্নার প্রথম ডোজ, ফাইজার ও সিনোফার্মের সাথে কেন্দ্রগুলোতে দেয়া হচ্ছে অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ। সকাল থেকেই টিকার জন্য দীর্ঘ অপেক্ষা তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে। একই কেন্দ্রে সিনোফার্মের দ্বিতীয় ডোজ, মডার্নার প্রথম ডোজের টিকা দেয়া হলেও অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের টিকা প্রত্যাশীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমার সেকেন্ড ডোজের ডেট ছিল হচ্ছে গিয়ে জুনের 7 তারিখে। এসে ঘুরে গেছি, তখন তো অনেক টেনশনে ছিলাম যে পাবো কিনা, বাট গতকাল মেসেজ আসছে যে আজকে পাবো। সো আমার টোটাল 4 মাস লাগলো আর কি। যাদের ডেট পার হয়ে গেছে গত জুন মাসে আর কি, আমার যেমন 17 তারিখে জুনের ডেট ছিল, তা আমাদের তো এখন নতুন করে কোনো SMS আসেনি, বাট আমরা গতকালকে টিভিতে যে ডিক্লার দেখলাম, আমরা ওটা দেখে আমরা আসছি আজকে টিকা নিতে। তবে ঢাকার সকল কেন্দ্রে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কথা থাকলেও বিএসএমএমইউতে দেয়া হয়নি। শিগগিরই টিকাদান শুরু হবে বলে জানায় কর্তৃপক্ষ। আমার এখানে মডার্নার ফার্স্ট ডোজ, ফাইজারের সেকেন্ড ডোজ, আমার অ্যাস্ট্রাজেনেকাও এখানে আসবে। আমি যতটুকু জানতে পেরেছি যে সব জায়গায় দিয়ে আমাদের এখানে দেওয়ার ক্ষেত্রে ওরা 2-3 দিন দেরি করবে, হয়তো বৃহস্পতিবার থেকে এখানে দেবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা ছাড়াও দেয়া হচ্ছে সিনোফার্মের দ্বিতীয় ডোজ ও মডার্নার প্রথম ডোজের টিকা। ডেলি আমাদের যতজন রেজিস্ট্রেশন করেছে তার মধ্যে আমরা অলরেডি গত 1 সপ্তাহের মধ্যে কিন্তু সবাই মোটামুটি মেসেজটা পেয়ে গেছে, ভ্যাকসিনও দিয়ে মেসেজটা পাওয়া হয়ে গেছে। আমাদের ব্যাকলগটা কম আছে, মেসেজটা সবাই পেয়েছে এবং 27 তারিখ পর্যন্ত সবাইকে মেসেজটা আমাদের দেওয়া হয়েছে। টিকার জন্য গতকাল রোববার পর্যন্ত নিবন্ধন করেছেন 1,55,04,000-এর বেশি মানুষ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে দেশে টিকার আওতায় আসতে যাচ্ছে অন্তঃসত্ত্বা এবং শিশুদের দুধ পান করানো মায়েরা। এ বিষয়ে সুপারিশ করেছে টিকা বিষয়ক জাতীয় কমিটি নাইট্যাগ। বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়ে প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে টিকাদান। প্রসূতিদের বিশেষ শ্রেণী হিসেবে টিকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশে করোনায় মৃত্যু হার 1.6, কিন্তু রাজধানীর কয়েকটি হাসপাতালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে প্রসূতিদের বেলায় এই হার 10-এর বেশি। প্রসূতি মায়েরা আক্রান্ত হলে দেখা দিচ্ছে নানা জটিলতা। তাদের জন্য আলাদা করে চিকিৎসার ব্যবস্থাও নেই। এই ঘটনাটা এখন প্রতিদিন আমরা পাচ্ছি যে 7 মাসের প্রেগন্যান্সি ভালোই ছিল, হঠাৎ করে আক্রান্ত হলো, তারপরে অক্সিজেন স্যাচুরেশন কমে গেল, হাসপাতাল গিয়ে দেখলো যে তার বাচ্চাটা আর নাই। কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বেই করোনায় প্রসূতিদের মৃত্যুহার বেশি। সে কারণে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে শুরু হয়েছে প্রসূতিদের টিকা। সম্প্রতি শুরু হয়েছে ভারতেও। বাংলাদেশেও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন OGSBO টিকার পক্ষে মত দিয়েছে। সমস্ত পরিস্থিতি বিবেচনা করে গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মহিলাদের, প্রসূতি মায়েদেরকে টিকা দেওয়াই এখন সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমরা আশা করব যে আমরা আমাদের মায়েদেরকে টিকা দিয়ে নিরাপদ রাখতে পারব। বিশেষজ্ঞরা বলছেন, প্রসূতিরা করোনায় সংক্রমিত হলে ঝুঁকি যতখানি, তার চেয়ে টিকায় ঝুঁকি অনেক কম। তাই বিশেষ শ্রেণী হিসেবে টিকা দিতে হবে তাদের। এই রোগের জটিলতা বৃদ্ধি, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু ঠেকানোর ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সে কারণেই আসলে আমরা বলছি যে গর্ভবতী মহিলা এবং যারা দুগ্ধদানকারী, এই দুই গ্রুপের নারীদেরই আসলে ভ্যাকসিন গ্রহণ করে তাদের যে অতিরিক্ত ঝুঁকি সেটি কমানো সম্ভব। টিকা বিষয়ক জাতীয় কমিটি নাইট্যাগও অন্তঃসত্ত্বাদের টিকার বিষয়ে ইতিবাচক মত জানিয়েছে সরকারকে। টিকাদান শুরু হতে পারে আগামী সপ্তাহেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ বিভিন্ন দেশে গর্ভবতী নারীদেরকে কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে। একই বিষয়ে আমরাও কাজ করছি। আমরা আশা করছি যে খুব সহসাই এই বিষয়ে আমরা একটি ইতিবাচক সিদ্ধান্তের কথা আপনাদেরকে জানাতে পারব। তবে অন্তঃসত্ত্বাদের টিকা নেয়ার আগে নিতে হবে চিকিৎসকদের পরামর্শ, স্বাক্ষর করতে হবে সম্মতিপত্রে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাণিজ্যিক চুক্তির পাশাপাশি যৌথভাবে করোনার টিকা উৎপাদনে চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন জানান, খুব শিগগিরই এ সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তি সই হবে
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ তথ্য জানান। এমইউটা পাঠিয়ে দিয়েছেন, আমরা পেয়েছি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আছে, তারা এটা সই করার কথা। 3টা প্রতিষ্ঠান সই করবে, একটা হচ্ছে ওই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আর স্বাস্থ্য মন্ত্রণালয় মানে বাংলাদেশ সরকার, আর হচ্ছে সিনোফার্ম। ইনসেপ্টটা বাল্ক আনবে, এনে লোকালি বটলিং, লেবেলিং, ফিনিশিং এইসব কাজ করবে এবং এটা অনেক সস্তায় হবে। আমার আশা যে এটা যে কোনো মুহূর্তেই শুড বি ডান। লকডাউনে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও সড়কে দেখা গেছে বেশ কিছু বাস, সিএনজি। বাসে দাঁড়িয়েও যাত্রী পরিবহন করতে দেখা যায়। চেকপোস্টগুলোতে পুলিশের তৎপরতা অন্যান্য দিনের চেয়ে আরও কম দেখা গেছে। এদিকে গণপরিবহন বন্ধ রেখে গার্মেন্টস এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, কর্মস্থলে যেতে গাজীপুর সাভারগামী পোশাক শ্রমিক সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত একাংশ ব্যবহার করে এই রুট। কর্মীদের যাতায়াতের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনা নেয়ার কথা থাকলেও তা মানেনি অনেক অফিস। আর সে কারণেই বাস কিংবা সিএনজি দেখলে হুমড়ি দিয়ে পড়ছেন সাধারণ মানুষ। সেই সুযোগে বিধিনিষেধ অমান্য করে রাস্তায় নেমেছে অনেক বাস, সিএনজি। কোনো বাসে মানা হয়নি স্বাস্থ্যবিধি, প্রতিটি আসন সহ দাঁড়িয়েও নেওয়া হয় যাত্রী। অফিসে আদালত সব খুলে দিক, খুব ভালো হচ্ছে। গাড়ি ঘোড়া নাই, কিছু না, কেমনে যাবো মানুষের, কারণ অনেক কষ্ট হইতেছে না, তারপর আসছি অনেক কষ্ট করে, এখন যাইতে পারলে হয়। এদিকে গার্মেন্টস সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকা আর গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। অফিস আদালত খুলছেন, আবার গাড়িও বন্ধ করে দিচ্ছেন, তাইলে এই রাস্তাটা মানুষের কেমনে দুর্ভোগটা পোহায়। রামপুরা ব্রিজ আমরা প্রায় 40 মিনিটের উপরে দাঁড়ানো, এখন বাধ্য কোনো রিক্সাও পাচ্ছি না। রিক্সার যে অবস্থা ভাই, এখান থেকে এখানে তারা ভাড়া চায় 200 টাকা 250 টাকা, তো এটা তো পসিবল না। প্রথম দিকের তুলনায় অনেকটাই কমেছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। মোড়ে মোড়ে ছিল না চেকপোস্ট, যদিও তাদের দাবি রাস্তায় গাড়ি বাড়ার কারণে বেগ পেতে হচ্ছে তাদের। রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়া আছে, কাঁচা বাজার খোলা, ওষুধের দোকান খোলা, ব্যাংক খোলা, শেয়ার মার্কেট খোলা, ভ্যাকসিনেশন চলছে, জরুরি সেবাসমূহ খোলা আছে, পুলিশের অফিস খোলা আছে। এই সমস্ত মিলায় কিছু লোকজন তো এই রাস্তায় জনবহুল দেশ, সেখানে থাকবেই। এদিকে স্বাস্থ্যবিধি মানাতে যাত্রাবাড়ির মোড়ে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরা অনুমোদনহীন দোকান খোলা রাখার দায়ে জরিমানা করা হয় বেশ কয়েকজনকে। দোকানপাট যেগুলো আছে, যেগুলো খোলা রাখা হয়েছে, যেগুলো লকডাউনের সময় হচ্ছে স্ট্রিক্টলি আপনার বন্ধ থাকার কথা, সেগুলো আমরা ধরে সেগুলো শাটডাউন করে দিব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এরকম ঢিলেঢালা লকডাউনে কমবে না সংক্রমণ, আর মানুষকে স্বাস্থ্যবিধি মানানো না গেলে ভেঙে পড়তে পারে হাসপাতাল ব্যবস্থা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসায়িক স্বার্থে নয়, দেশের স্বার্থে গার্মেন্টস খোলা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে বলা হয়েছিল ঢাকার আশপাশে এবং রাজধানীতে অবস্থানরত শ্রমিকদের দিয়ে কারখানা শুরু করবে, কিন্তু কিছু কারখানা শ্রমিকদের ভুল করে যোগদান করতে বার্তা পাঠান। ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমিকদের সুবিধার্থে তাই সরকার কয়েক ঘন্টার জন্য গণপরিবহন চালু করেছিল। আইপিটিভি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আবেদন যাচাই বাছাই করে চলতি মাসের মধ্যেই আইপিটিভির অনুমোদন দেওয়া হবে। তবে আইপিটিভির অনুমোদন দেয়া হলেও এ ধরনের চ্যানেল কোনো সংবাদ প্রকাশ করতে পারবে না বলে জানান তিনি। গার্মেন্টস মালিকদের আরেকটু সচেতন, সবাইকে আমি দোষ দিব না, কিন্তু যারা শ্রমিকদের কাছে বার্তা পাঠিয়েছেন কাজে যোগদান করতেই হবে, সেই বার্তা পাঠানোর ক্ষেত্রে একটি ভুল ছিল। তারা স্বাভাবিকভাবে যেটি বলেছিলেন যে ঢাকার আশেপাশে বা ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়ে চালু করবেন, সেটি হলে পরে এইভাবে দৌড়ঝাঁপ করে শ্রমিকদের আসতে হতো না। বিএনপি সরকারের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত মিথ্যাচার করছে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেছেন, বিএনপি করোনা সংকটে জনগণের পাশে ছিল না, তারা এখন গৃহকোণে অবস্থান করছে। অংশ নিয়ে নির্বাচনের দিন ঘরে বসে থাকে, আন্দোলনের ডাক দিয়ে দরজা জানালা বন্ধ করে পুলিশের গতিবিধি লক্ষ্য রাখে। তারা নাকি করোনাকালে গণমানুষের
সাথে রয়েছে একথাও মানুষকে বিশ্বাস করতে হবে। জিয়াউর রহমানের ভাবমূর্তি নষ্ট করতেই সরকার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে নানা বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগের কাজ হচ্ছে বিএনপিকে দোষারোপ করা। পরে সবকিছু শেষ হয়ে গেছে, অথচ আপনারা এখন শুরু করেছেন নতুন একটা গান গাওয়া যে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে সম্পৃক্ত ছিল। কোথাও প্রমাণ করতে পারেনি কেউ, না আজ পর্যন্ত কেউ ওই কথা বলে নাই যে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তখন ঢাকার 2 সিটির টানা অভিযানের মধ্যেও 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 279 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 940 রোগী। সোমবার 2 সিটির অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে 8.5 লাখ টাকা। ডেঙ্গু নিয়ন্ত্রণে সব সংস্থার সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলামের। ধানমন্ডির 15 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অভিযানে দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত। আধা ঘন্টার চেষ্টার পর গেট খোলা হয়। ভেতরে যেন চাষ হচ্ছে এডিসের লার্ভা। বাড়ির বাসিন্দারা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বন্ধ করে দেন দরজা। পরে দরজা ভেঙে ভেতরে ঢোকে আইনশৃঙ্খলা বাহিনী। লার্ভা পাওয়ায় জরিমানা করা হয় 1 লাখ টাকা। 1 সপ্তাহ আগে এই বাড়িতেই জরিমানা করা হয়েছিল 25,000 টাকা। ধানমন্ডির 1 নম্বর সড়কের একটি বাড়িতেও মেলে প্রচুর লার্ভা। প্যারেন্টসরা তো বড় কেউ নাই তো, আর ওনারা তো হ্যান্ডেল করতে পারে না। আল্লাহর হুকুমে পানি পড়ছে, আল্লাহর হুকুমে পানি ওখানে জমছে, পানি জমে থাকলো। এখন আপনারা বলতেছেন ডেঙ্গু জন্ম নিবে। এখন ডেঙ্গু জন্ম নিবে নাকি কোনো গরু জন্ম নিবে আমি কি জানি। এডিস মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির 11 ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 17 নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে 3,41,000 টাকা জরিমানা করা হয়। এই বাসায় যেমন তারা প্রচণ্ড খারাপ ব্যবহার করেছে আমাদের মশক কর্মীদের সাথে, তো এখানেও আমরা জরিমানা করেছি। তো দেখা যাচ্ছে শিক্ষিত সচেতন লোকদের পার্কিংয়েই প্রচুর পরিমাণে বৃষ্টির পানি জমে আছে এবং তারা বলছেন যে তারা এই ব্যাপারে জানেন না, যে বৃষ্টির পানিতে মশার জন্ম না, এটা তারা জানতেন না। অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও। বেশ কয়েকটি অভিযানে সাথে ছিলেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসিতে 27টি মামলায় 4,73,000 টাকা জরিমানা করা হয়। এই বিল্ডিংয়ের মালিককে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মোবাইল কোর্ট আইনের আওতায় এনে তাদেরকে আমি 1 লাখ টাকা জরিমানা করেছি। অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সেবা সংস্থার সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ মেয়র আতিকুল ইসলামের। আমরা কিন্তু দেখেছি যে কালকে আমি গিয়েছিলাম, রাজ্যকে গিয়েছি, কালকে আমরা গিয়েছি বিভিন্ন অর্গানাইজেশনে যাচ্ছি আমরা। ইভেন কনস্ট্রাকশন যে রিহ্যাব যেটা আছে, আমি রিহ্যাবের সাথে কথা বলেছি, কেউ কিন্তু এগিয়ে আসছে না। যদি এগিয়ে না আসে তাহলে 1 লাখ সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু এটা অসম্ভব ব্যাপার। কিন্তু সোমবার রাজধানীতে 279 এবং ঢাকার বাইরে 8 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 978 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক মামলায় মডেল পিয়াসা ও মৌ আক্তারকে 3 দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর আদালত এই আদেশ দেন। রোববার রাতে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে 2 থানায় 2টি পৃথক মামলা হয়। আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। সোমবার দুপুরে ডিবি কার্যালয় থেকে আদালতে হাজির করা হয় মডেল পিয়াসা ও মৌ আক্তারকে। মাদক মামলায় 2 জনেরই 10 দিন করে রিমান্ডে চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালত মডেল পিয়াসার 3 দিন এবং ঢাকা মহানগর হাকিম আশিক ইমামের আদালত মৌয়ের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই যে মাদকগুলি তার কাছে পাওয়া গেল, এর উৎস কোথায় এবং কারা সরবরাহ করছে, কোত্থেকে নিয়ে এসছে, এগুলো উদ্ঘাটন হওয়া দরকার। কারণ আমরা জানি যে বর্তমান সরকার এই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখাচ্ছে। সেখানে এই সব ধরনের মাদক তারা এই বিক্রি করছে, সরবরাহ করছে। তবে এ সবই ষড়যন্ত্র বলছেন আসামি পক্ষের আইনজীবীরা। তাদের দাবি, মাদকের সাথে পিয়াসা ও মৌয়ের সম্পৃক্ততা নেই। সে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করছে, ভালো সে একটা ক্যারিয়ার এলিট ফ্যামিলির লোক, সো কোনোভাবেই এই মাদকের সাথে জড়িত নয়। এবং কোর্ট আমাদের কথা শুনেছেন এবং পরবর্তীতে কোর্ট 10 দিনের পরিবর্তে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। তার 3 সন্তান নিয়ে সে তার যে আবাসস্থল সেখানে বসবাস করে, সে সম্পূর্ণ ভিক্টিমাইজ। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে
3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে পুলিশের দাবি মডেল পিয়াসা ও মৌ একই চক্রের সদস্য। পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে আপত্তিকর ছবি তোলা ও পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তদন্তে যদি প্রমাণ হয় যে আসলে তারা মানুষ কাছে কাছে প্রতারণা করে টাকা নেই, ব্ল্যাকমেইল করে টাকা নেই এবং তারা মানে অশ্লীল ভিডিও দেখে টাকা নেই, তাহলে সেটা মামলা হবে এবং আমরা রিমান্ড প্রেয়ার করেছি। আজকে তাদেরকে 3 দিনের রিমান্ড দিয়েছে। আমরা এইগুলি বিস্তারিত জানবো, জানার পরে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। রোববার রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে আটক করা হয় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে এবং আরেক অভিযানে মোহাম্মদপুরের বাসা থেকে মৌ আক্তারকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের দুজনের বাসা থেকে উদ্ধার হয় ইয়াবা, সীসা ও বিদেশি মদ। পরে গুলশান ও মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক মামলা করে পুলিশ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ আলাদা দুই মামলায় চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে 6 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে শাহ আলী থানায় করা আলাদা দুটি মামলায় ইশরাত রফিক ঈশিতা এবং সহযোগী শহীদুল ইসলামকে আদালতে হাজির করে 5 দিন করে মোট 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে আসামি ইশরাত এবং শহীদুলকে দুটি মামলায় 3 দিন করে মোট 6 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। চিকিৎসকের পাশাপাশি নিজেকে তিনি মানবাধিকার কর্মী, সংগঠক, ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ব্যক্তি দাবি করে প্রতারণার অভিযোগে গতকাল রাজধানীর মিরপুর থেকে চিকিৎসক ইশরাত রফিক সহ 2 জনকে গ্রেপ্তার করে র্যাব। জব্দ করা হয় 300 পিস ইয়াবা, 5 বোতল বিদেশি মদ, ভুয়া পরিচয়পত্র এবং ভিজিটিং কার্ড। ছত্রিশ মামলা মাথায় নিয়ে কারাগারে করোনার রিপোর্ট জালিয়াতিতে অভিযুক্ত মোহাম্মদ শাহেদ। অস্ত্র মামলায় যাবজ্জীবন হলেও অন্য মামলাগুলো আছে নিষ্পত্তির অপেক্ষায়। আর 5 মামলায় কারাগারে থাকা সাবরিনা আরিফ দম্পতির প্রতারণা মামলায় রায় শিগগিরই আসবে বলে আশা রাষ্ট্রপক্ষের। করোনার ভুয়া রিপোর্ট দিয়ে আলোচনায় আসেন রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ। সেই হাসপাতালে প্রায় 10,000 নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দেওয়া হয় 4,500। সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তারের পর শাহেদের বিরুদ্ধে নানা অভিযোগে হয় বেশ কিছু মামলা। পুলিশের সর্বশেষ তথ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় এর সংখ্যা 36টি। 60টি মামলা হয়েছে আদালতে। আওয়ামী লীগের নেতাদের সাথে সে সেলফি তুলে, ছবি তুলে, অন্যান্য বড় বড় গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সাথে ছবি তুলে এগুলো সে ব্যবহার করেছে। মানুষের থেকে বিভিন্ন সময় টাকা পয়সা সে নিয়েছে, চাকরি দেওয়ার নাম করে বা অন্যভাবে প্রতারণা করে তারাও তার বিরুদ্ধে মামলা করেছে। করোনার রিপোর্ট জালিয়াতিতে গ্রেফতার হন হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তার সাবরিনাও। তার স্বামী আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় পুলিশের কাজে বাধা দেয়া সহ প্রতারণার মামলা 4টি। এর মধ্যে তাদের বিরুদ্ধে করা প্রতারণার মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেছে এবং সাবরিনা শারমিন হোসেন ওনার নামে তেজগাঁও থানায় 1টি মামলা, কিন্তু তার স্বামী আরিফ চৌধুরীর নামে তেজগাঁও থানায় 4টি মামলা আছে। আরিফ চৌধুরীর মামলাগুলো ছিল এই ধরনের করোনাকালে করোনা রিপোর্ট জালিয়াতি। এছাড়া এর আগেও উনি এই ধরনের জালিয়াতির বিভিন্ন কিছু কার্যক্রম পরিচালনা করেছেন, সেগুলো সংক্রান্ত আরও 2টা মামলা হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে সাবরিনা শাহেদের বিরুদ্ধে নানা অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় সব তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন তারা। আমাদের যে সাক্ষীগুলো আমরা নিয়েছি ওটা সাক্ষী তার বিরুদ্ধেই গেছে, আসামির বিরুদ্ধেই সাক্ষী তারা সাক্ষ্য দিয়েছে। অতএব আমরা খুবই আশাবাদী যে আমরা প্রমাণ করতে সক্ষম হবে এবং যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। সাক্ষ্য গ্রহণের বিলম্ব আর করোনার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম চলমান না থাকায় মামলাগুলোর রায় আসতে দেরি হচ্ছে বলেও জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাংক চাপ দিলেও রোহিঙ্গাদের নাগরিক সুবিধা দেবে না বাংলাদেশ। প্রতিষ্ঠানটির এমন প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ তিনি জানিয়েছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকে পাল্টা প্রস্তাব পাঠিয়েছে ঢাকা। জাতিগত নিধনের মুখে মিয়ানমার থেকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকেও অবাধ চলাচলের স্বাধীনতা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেয়া এবং সমাজে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। এই উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি বাস্তুচ্যুত জনগোষ্ঠী সহ স্থানীয়দের জীবনমান উন্নয়নে 2,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়।
তবে বিশ্ব ব্যাংকের এই প্রস্তাবকে সরাসরি নাকচ করেছে বাংলাদেশ। অসন্তুষ্টি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের এ ধরনের পরামর্শ অনাকাঙ্ক্ষিত। আমরা আমাদের বক্তব্য জানিয়েছি এবং বলছি যে ওগুলো আমরা গ্রহণ করি না। তো সেইখানে কিছু অ্যাডজাস্টমেন্ট হবে, বাট তারা আমাদের একটা প্রেশারে রাখবে, এটা নিশ্চিত যে আমাদের একটা প্রেশারে রাখবে। বাট আমরা আউটরাইট বলছি যে এগুলো নট অ্যাপ্লিকেবল টু দি রোহিঙ্গা ডিসপ্লেসড পিপল। যে টাকা টুকা দিতে ঝামেলা করবে তারা তো এমনি খুব যা টাকা আমাদের এক পয়সা দেয় না। এই যে রোহিঙ্গার নামে যে টাকাটা হয়, বাংলাদেশের নামে যে টাকাটা আসে, আমরা এটা চেহারা দেখি না। তিনি জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের শরণার্থী স্বীকৃতি দেয়নি, আগামীতেও দেবে না। জোরপূর্বক বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এখন মূল লক্ষ্য। বাই অ্যান্ড লার্জ আমরা ইনাদের যে বড় বড় কথাগুলো আমরা সব বাদ দিব, বাদ দিয়ে আমরা ওই টেম্পোরাল আমাদের যে ফিলসফি সেই অনুযায়ী ওনারা রাজি হলে, তবে এইটা বলে রাখি, আমাদের দেশেও কিছু লোক আছে তারা আবার বলছেন যে ওরা একটা প্রস্তাব দিয়েছে, টাকাও তো দিবে, এটা অসুবিধা কি, এবং তারা কিছু লোককে পয়সা টয়সা দেন এবং সেই জন্য তাদের সপক্ষে কথাবার্তা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতের দায়িত্ব বিশ্ব সম্প্রদায়ের। আগামীতেও জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক এ কাজে তাদের সহায়তা অব্যাহত রাখবে বলেও আশা করে বাংলাদেশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টির সংখ্যা মাথায় নিয়েই কাল মিরপুরে বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টি-20। নিজেদের মাঠের সুবিধা কাজে লাগাতে পারলে ঐতিহাসিক সিরিজ জয় সম্ভব। টি-20 বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়ানোতে জোর দিচ্ছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। অন্যদিকে বাংলাদেশের স্পিনার অ্যাটাক সামলানোর জন্য পুরো প্রস্তুত টিম অস্ট্রেলিয়া, জানিয়েছেন অধিনায়ক ম্যাথু ওয়েড। টি-20তে অজিদের বিপক্ষে সাকিবই সবচেয়ে সফল, ব্যাট হাতে সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি উইকেটও তার। ওদের বিপক্ষে একমাত্র টেস্ট জয়েও ম্যাচ সেরা সাকিব। এবারও তেমন কিছুর দিকে তাকিয়ে বাংলাদেশ। তামিম, মুশফিক, লিটন না থাকায় ব্যাট হাতে মাহমুদুল্লাহ সাকিবই বড় ভরসা। সিরিজ জয়ের স্বপ্ন বাস্তব করতে তরুণদের সহযোগিতা বড্ড দরকার। শামীম, সোহান, আফিফদের পরিস্থিতি বুঝে দাবি মেটাতে হবে, পরিকল্পনা ভেস্তে দিতে হবে অতিথিদের। জিম্বাবুয়ে সিরিজের আত্মবিশ্বাস সাথে আছে, তবে বিশ্বের অন্যতম সেরা দলকে হারাতে দরকার আরও বেশি কিছু। ভাবনায় প্রতিপক্ষ অথবা সিরিজ জিততেই হবে এমন চাপ নিচ্ছেন না টাইগার অধিনায়ক। যেহেতু বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো একটা দলের সাথে আমাদের একটা বড় একটা সিরিজ আমরা খেলছি, 5টা ম্যাচ খেলার আমাদের সুযোগ থাকবে, তো ইটস এ গ্রেট অপরচুনিটি টু শো আওয়ার স্কিলস, এবং এট দ্য সেম টাইম যদি আমরা ইনশাল্লাহ এই সিরিজটা জিততে পারি, এটা আমাদের মনোবল আরো বাড়িয়ে দেবে। অধিনায়ক ঘোষণা ছাড়াই বাংলাদেশে এসে ম্যাচের আগের দিন দায়িত্ব দেয়া হয়েছে ম্যাথিউ ওয়েডকে। সিরিজ শুরুর আগ মুহূর্তেও নাকুচু অজিদের ভাবনায় বিশ্বকাপ, সেজন্য পরীক্ষা নিরীক্ষার কথাই জানালেন ওয়েড। অজি অধিনায়ক বলছেন, টাইগার স্পিনারদের সামলাতে প্রস্তুত তার ব্যাটসম্যানেরা। আমি মিডল অর্ডারে ব্যাট করব। বিশ্বকাপের দিকে তাকিয়ে মিডল অর্ডারে অভ্যস্ত হওয়া দরকার, পরে প্রয়োজন হলে আবার টপ অর্ডারে ফিরব। ঘরের মাঠে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ, স্পিনিং উইকেটে খেলার জন্য আমরাও প্রস্তুত আছি। ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা আছে, তবে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো ভারী বৃষ্টি হবে না বলছে আবহাওয়ার পূর্বাভাস। শুধু আইসিসির ইভেন্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া, সেই চার দেখাতে জয় নেই টাইগারদের। এবার সেই রেকর্ড পরিবর্তনের মিশন সাকিব মুস্তাফিজদের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বড় ভূমিকা রাখবে উইকেট। মাথা ব্যথার কারণ বৃষ্টিও। দুই দলের ব্যাটসম্যানদের বড় চ্যালেঞ্জ হবে স্পিন অ্যাটাক সামলানো। সে কথা মাথায় রেখে একাদশে 8 ব্যাটসম্যান রাখতে পারে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে শরীফুলের সাথে পেস অ্যাটাকে মুস্তাফিজ থাকার জোর সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ আর মিরপুরের উইকেট চিন্তার কারণ হতে পারে বাংলাদেশের জন্য, কারণ বৃষ্টির পর খেলা শুরু হলে তাণ্ডব চালাবেন স্টার্ক, হ্যাজেলউডরা। আর ট্রিপিক্যাল স্পিন উইকেটে খেলা হলে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়ায়, কারণ সাম্প্রতিক পারফরম্যান্স আইসিসির র্যাঙ্কিংয়ে নাসুম সাকিবদের চেয়ে ঢের এগিয়ে আছে জাম্পা, এগাররা। আইসিসির র্যাঙ্কিংয়ে জাম্পা 7 ও 11 আছেন 8-এ। 3 বছর আগে রাশিদ খান যেমন ভুগিয়েছিলেন
তেমনই ভোগাতে পারেন এ দুজন। তবে স্বস্তির বিষয় এই উইকেটে টাইগারদের অভিজ্ঞতা। নানা সমীকরণে স্পিনই হবে দুই দলের বড় অস্ত্র। তামিম মুশফিক লিটন নেই, তারপরেও অভিজ্ঞতার দিক দিয়ে অস্ট্রেলিয়ার থেকে ব্যাটিং ডিপার্টমেন্টে এগিয়ে বাংলাদেশ দল। ম্যাচ জিততে হলে ব্যাটসম্যানদের বড় ভূমিকা পালন করতে হবে, আর এর জন্য একাদশে আধিক্য থাকবে ব্যাটসম্যানের। 8 ব্যাটসম্যান 3 বোলার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। একাদশে 2 ওপেনার সৌম্য নাইম, সাকিব, মাহমুদুল্লাহ, আফিফ, সোহান, শামীম থাকছেন নিশ্চিতভাবেই। নাসুমের সাথে স্পিন অলরাউন্ডার মাহাদি হাসানের সম্ভাবনা বেশি। পেস ডিপার্টমেন্টের দায়িত্বে থাকতে পারেন মুস্তাফিজ ও শরীফুল। ক্রিকেটে দ্বাদশ প্লেয়ারের ভূমিকা পালন করেন সমর্থকেরা, যারা মাঠে আসেন, ক্রিকেটারদের উৎসাহ দেন, প্রতিপক্ষকে চাপে রাখেন। কিন্তু করোনার কারণে এবার সমর্থকরা মাঠে আসতে পারবেন না। ফাঁকা গ্যালারি ফাঁকাই থাকবে, তাতে ঘরে মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশ দর্শকের প্রশংসা ক্রিকেট বিশ্বে সবাই করেন। সমর্থকেরা টাইগারদের বড় এক শক্তির জায়গা, কিন্তু করোনা কাল কেড়ে নিয়েছে সেই দর্শক। তাদের উপস্থিতি বড্ড মিস করবেন সাকিব, সোহানরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ ব্যাটিং লাইনের সুযোগ নিতে পারলে টাইগারদের জয় পাওয়া সম্ভব বলছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আর সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বিশেষ করে জিম্বাবুয়ে থেকে নিয়ে আসা আত্মবিশ্বাস কাজে লাগানোর পরামর্শ দুজনের। জিম্বাবুয়ে থেকে প্রথমবার 3 ফরম্যাটের ট্রফি নিয়ে দেশে ফেরে টাইগাররা। তবে শক্তির বিচারে রোডেশিয়ানদের বিপক্ষে সাফল্যকে বড় ভাবলে ভুল হবে, কারণ টাইগারদের আসল পরীক্ষা এখন। সামনে অস্ট্রেলিয়া, বিশ্বসেরা দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার চ্যালেঞ্জ আশরাফুলের ভালোই জানা। অস্ট্রেলিয়ার সাথে আসলে আমাদের চ্যালেঞ্জটা হবে তাদের অ্যাকুরেসি এবং এক্সপিরিয়েন্স। আমি মনে করি সেই জায়গাটাই আমাদের অস্ট্রেলিয়ার সাথে চ্যালেঞ্জটা হবে। এবং বাবলে আসলে আমরা অনেক দিন ধরে আছি, তারপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ক্রিকেটাররা সবাই খুব এক্সাইটেড এই সিরিজটার জন্য। অস্ট্রেলিয়া দল হাজারো শর্ত দিয়ে এসেছে বাংলাদেশে, তাদের বেলায় বিসিবিও ছাড় দিয়েছে অনেক। এখন ক্রিকেটীয় সামর্থ্য জানানোর পালা। হোম অ্যাডভান্টেজে তো অবশ্যই এগিয়েছে বাংলাদেশ, বিকজ কন্ডিশনটা বাংলাদেশে খুবই মুখস্থ। আমরা মিরপুর মাঠে যে খেলাগুলো খেলি, রেগুলার খেলি ঢাকা, এমনকি কয়েকদিন আগে কিন্তু আমরা ঢাকা লিগ খেলেছি। অস্ট্রেলিয়া ব্যাটিং ডিপার্টমেন্ট একটা দুর্বলতা আছে, ইনএক্সপিরিয়েন্স আমি বলবো। যে ধরেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা নো ডাউট তারা হয়তো অনেক ভালো দল, কিন্তু যারা খেলতে আসছেন অনেক ম্যাচিউর প্লেয়ার, যারা কিনা রেগুলার ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া টিমের জন্য, তারা বেশিরভাগ প্লেয়ার এখানে নাই। সাকিব, সৌম্য, শামীমদের ফর্ম আশাবাদী করছে খালেদ মাসুদকে। আর আশরাফুল উচ্ছ্বসিত বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পাশাপাশি ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে খেলার সুযোগে। সাকিবের একটা একটু আউট অফ টাচ ছিল, সেই জায়গা থেকে সাকিব বোলিং এবং ব্যাটিংয়ে সেই রিদমটা ফিরে পেয়েছে। সৌম্য একটু দলের বাইরে একটু চিৎকার ছিল। সেক্ষেত্রে প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি তাদের এই আত্মবিশ্বাসটা এই সিরিজে খুবই কাজে লাগবে। ওয়ার্ল্ড কাপের আগে আমরা অস্ট্রেলিয়ার সাথে 5টা ম্যাচ, নিউজিল্যান্ডের সাথে 3টা ম্যাচ এবং ইংল্যান্ডের সাথে 3টা ম্যাচ খেলার অপরচুনিটি পাচ্ছি। এটা আমি মনে করি যে আমাদের জন্য বিরাট একটা প্রিপারেশন হবে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার জন্য। মাঠে টাইগাররা সেরাটা দিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতা সম্ভব, সেটা একদিন আগে কোচ রাসেল ডোমিঙ্গো স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে না ইংল্যান্ড ক্রিকেট দল। 3 ম্যাচের ওয়ানডে এবং টি20 সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। আরব আমিরাতে 19 সেপ্টেম্বর থেকে আইপিএল এর বাকি অংশ, সেখানে খেলবে ইংল্যান্ডের ক্রিকেটাররা। বায়ো বাবলের ধকল কাটাতে আইপিএল শেষ করে 3 লায়ন্স সদস্যরা পর্যাপ্ত বিশ্রাম চায়, কারণ সামনে তাদের ব্যস্ত সূচি, দ্বিপক্ষীয় সিরিজ ছাড়াও রয়েছে টি20 বিশ্বকাপ। সেপ্টেম্বর অক্টোবরে তাই বাংলাদেশে আসার সুযোগ নেই। সংক্ষিপ্ত সফরে টাইগারদের সাথে 3টি করে ওয়ানডে এবং টি20 খেলার কথা ছিল ইংল্যান্ডের। সবশেষ 2016-তে বাংলাদেশে এসে 2টি টেস্ট এবং 3টি ওয়ানডে খেলেছিল ইংলিশরা। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। জানাচ্ছি পরের খবরটি। করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ফুসফুস 25% ওপরে আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বই আর পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন তিনি। করোনায় আক্রান্ত হলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের শারীরিক অবস্থা স্থিতিশীল। কালকে দিনেও খুব
প্রস্তাবটা কি হয় কয়বার চেষ্টা করছে। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রীকে দেখতে যান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বই পড়লে ঘুমায়নি, না পত্রিকা পড়লে ঘুমায়নি, আমি তো পড়লেও ঘুমাই, এমনি ঘুমায় না। আব্দুল মোমেন জানান শারীরিক দুর্বলতা থাকলেও এখন বেশ ভালো আছেন তার ভাই। আমাকে বললেন সার্ভিস সব ঠিক আছে, কিন্তু তোমার পত্রিকা নাই, ডেইলি পেপার নাই। হাসপাতাল ওয়ালাদের ওরা পেপার সাবস্ক্রাইব করে না, উপরে আমি সাপ্লাই করতেছি। আর বললেন যে বই এখানে নাই, তো বললাম অলরাইট, বই দেওয়া হবে। 2টা ভ্যাকসিনই ডাবল ডোজ দিয়েছেন, তো এইটাই আমাদের আশা। যে আর 1 সপ্তাহ চলে গেছে, নর্মালি প্রথম সপ্তাহ 10 দিন পর্যন্ত ডিফিকাল্ট টাইম, এখন তো 7 দিন হয়ে গেছে। আশা করতেছি যে হি উইল কাম ব্যাক। 25 জুলাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদের করোনার নমুনার পরীক্ষার ফলে পজিটিভ আসে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফর্ম পূরণের ফি কমিয়েছে শিক্ষা বোর্ড। সর্বোচ্চ 1160 টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কোনো টাকা নিতে পারবে না প্রতিষ্ঠান। আগামী 12 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত চলবে ফর্ম পূরণ। এবার এইচএসসি পরীক্ষা গ্রুপ ভিত্তিক 3 বিষয়ের উপরে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ডিসেম্বরে নেওয়া হবে পরীক্ষা। এ অবস্থায় ফর্ম পূরণের ফি কমিয়েছে শিক্ষা বোর্ড। বিজ্ঞান বিভাগের জন্য বোর্ড ফি, কেন্দ্র ফি সহ 1160 টাকা, বাণিজ্য এবং মানবিক বিভাগের জন্য 1070 টাকা নির্ধারণ হয়েছে। একটি সফটওয়্যারের মাধ্যমে এই টাকা নেওয়া হবে। বাসায় বসে শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবে। কলেজও কত টাকা নিচ্ছে, সেটা টিউশন ফি বাবদ অথবা বাড়তি কোনো টাকা নিচ্ছে কিনা, সেটাও কিন্তু দৃশ্যমান হবে আমাদের কাছে। যার কারণে একটা আমি বলবো একটা জবাবদিহিতার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলে আসবে। বোর্ড বলছে গ্রুপ ভিত্তিক 3 বিষয়ের পরীক্ষা হলেও যারা 1-2 বিষয়ে মান উন্নয়ন পরীক্ষা দেবে তাদের পরীক্ষাও নেওয়া হবে। সেই সঙ্গে এসব বিষয়ের অ্যাসাইনমেন্টও করতে হবে। বিভিন্ন প্রকারের পরীক্ষার্থী আছে, নিয়মিত পরীক্ষার্থী আছে, অনিয়মিত পরীক্ষার্থী আছে, আংশিক বিষয়ের পরীক্ষার্থী আছে, জিপি উন্নয়ন পরীক্ষার্থী আছে এবং প্রাইভেট পরীক্ষার্থী আছে। তো যে যে বিষয়ের পরীক্ষা দেবে তার সেই বিষয়েরই অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। অভিভাবকদের দাবি, অনেক শিক্ষা প্রতিষ্ঠানই অতিরিক্ত ফি আদায় করছে। পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো রকমের যাতে বাড়তি ফি আদায় না করতে পারে সে ব্যাপারে মন্ত্রণালয়কে বিশেষভাবে নজরদারি রাখতে হবে। এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের টাকার একটি অংশ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষার্থীদের টিউশন ফি গত বছরের ডিসেম্বর এবং এইচএসসি পরীক্ষার্থীদের চলতি বছরের জুন পর্যন্ত নেওয়া যাবে। এর বাইরে কোনো ফি দাবি করলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর আহ্বান বোর্ডের। নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার মন্দা কাটিয়ে তৈরি পোশাকের বিপুল রপ্তানি আদেশ আসতে শুরু করেছে, কিন্তু সুতার বাড়তি দামের কারণে তা ধরতে পারছে না ব্যবসায়ীরা। প্রতি কেজিতে সুতোর দাম বেড়েছে $1.70 থেকে 80 সেন্ট। টেক্সটাইল মিল মালিকরা বলছেন আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ায় সুতার দামও বেড়েছে। করোনায় ক্রয় আদেশ বাতিল ও কারখানা বন্ধ থাকায় গত বছরের এপ্রিলে পোশাক রপ্তানিতে ধস নামে। ওই মাসে মাত্র $37 কোটি পোশাক রপ্তানি হয়। সব বাধা কাটিয়ে গত অর্থবছরে পোশাক রপ্তানি হয় $3086 কোটি, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 10.5 ভাগ বেশি। গার্মেন্টস মালিকরা জানান, রপ্তানি আদেশ ধরতে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে সুতার বাড়তি দাম। সুতার দামটা যেভাবে বেড়েছে, যদি সুতার দামটা না বাড়তো তাহলে হয়তো আমরা এই অর্ডারগুলি ক্যারি করতে পারতাম। কিন্তু একদিকে সুতার দাম বেড়েছে, যেমন আমি যদি সিম্পল একটা উদাহরণ দিই, আমি যে অর্ডারটা $1.25 করতাম, সুতার দাম বাড়ার কারণে এটা এখন $1.51 গিয়ে দাঁড়ায়। শুধু সুতার দামটা অ্যাডজাস্ট করলে আমার $1.51 লাগে। আমাদের এই সুতার দামের যে ঊর্ধ্বগতি, এটা মেনটেন করতে না পারলে আমাদের আসলে অর্ডার আনা নিট ফ্যাক্টরিগুলোর জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ফ্যাক্টরি মালিকের সাথে যদি আপনি কথা বলেন তাহলে দেখবেন তারা সবাই বলতেছে যে সুতার দাম কবে স্টেবল হবে। যেটাই হোক, একটা জায়গায় স্টেবল হওয়া খুব জরুরি।
গত বছরের জুলাইয়ে প্রতি কেজি 30 কাউন্ট সুতার দাম ছিল $2.5, এখন তা $4.20 থেকে 30 সেন্ট দামে বিক্রি করছেন মিল মালিকরা। প্রত্যেকটা মালের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে তার প্রাইস নির্ধারণটা, এবং আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়াতে তার সাথে সাথে ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্যাপ থাকার কারণে এই প্রাইসটা সেজন্য বৃদ্ধি পেয়েছে। এই প্রাইসটা আমরা এককভাবে বাড়াইনি, সারা পৃথিবী সব দেশই গ্লোবালি প্রাইসটা বেড়েছে। এই জন্য আসলে সুতার বাজারটা আমি বলবো যে একটু বেশি আছে, তবে আজকে 2 মাস যাবত প্রাইসটা একটা স্টেবল জায়গায় আছে। গত আগস্ট থেকে বাড়তে শুরু করে তুলার দাম। প্রতি কেজি তুলার দাম $1.60 থেকে 65 সেন্ট থেকে বেড়ে হয়েছে প্রায় $2। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিলামে উঠছে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ের কেকের একটি টুকরো। 40 বছর পুরনো সেই কেকের টুকরো নিলামে তুলছে ব্রিটিশ নিলামঘর ডমিনিক উইন্টার অকশনিয়ার্স। 11 আগস্ট কেকের টুকরোটি নিলাম হওয়ার কথা। প্রিন্স চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়ানার বিয়ে হয় 1981 সালে। সেদিন রাজপ্রাসাদে আনা হয় মোট 23টি কেক। কেক কাটার পর এক টুকরো কেক পাঠানো হয় রানী দ্বিতীয় এলিজাবেথের মায়ের কর্মচারী ময়রা স্মিথকে। তিনি যত্ন করে ওই কেকের টুকরোটি রেখে দেন 2008 সাল পর্যন্ত। এতদিন তা প্লাস্টিকে মুড়ে টিনের কৌটায় সংরক্ষণ করা হয়। পরে তা স্মিথের পরিবারের পক্ষ থেকে ব্রিটিশ নিলামঘর ডোমিনিক উইন্টার অকশনিয়ার্সকে বিক্রি করা হয়। এবার ওই কেক নিলামে তুলতে যাচ্ছে সংস্থাটি। ডোমিনিক উইন্টারের দাবি, কেকের টুকরোটি এখনো ভালো আছে, তবে খাওয়ার বিষয়ে সতর্ক করেছে। এর আগে প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা একটি গাড়ি নিলামে বিক্রি হয়। সিলভার রঙের গাড়িটি $72,000 কিনে দক্ষিণ আমেরিকার একটি জাদুঘর ডায়ানাকে বাগদানের উপহার হিসেবে দিয়েছিলেন প্রিন্স চার্লস। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।